নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, প্রথমেই আজকে বোধহয় প্রয়োজনীয় কথাটা সেরে রাখি যে আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন নিয়মিত, বহু মানুষ দেখছেন, তাদের ধন্যবাদ জানাই। তাদের কাছে অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবচেয়ে বড় কথা, নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন, যাতে ভিডিওটি আসার পরে ভিডিও হয়েছে আপনারা জানতে পারেন। আমি তো প্রতিদিন করি না, সপ্তাহে 4 দিন বা 5 দিন করি, পরবর্তীকালেও আপনারা দেখতে পারেন। আর যাদের এই চ্যানেলটি ভালো লাগছে তারা মনে করলে মেম্বারশিপ নিতে পারেন। এবার আসি আজকের আলোচনার বিষয়ে। আজকের মূল আলোচনার বিষয়ে যাব, তবে রাজনীতি বড় বিষম বস্তু। কখন কার দিকে দাঁড়িপাল্লা ঝুঁকবে এটা বোঝা বড় অসম্ভব ব্যাপার। এবং এই রাজনীতিতে শেষ পর্যন্ত আমার দিকে থাকাটাই হচ্ছে বড় কথা। ন্যায়, নীতি ইত্যাদি বোধহয় খুব বেশি গুরুত্ব পায় না। আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যে তৃণমূল কংগ্রেসের যে ভাঙন ক্রমাগত চলছিল আমরা দেখছিলাম, এবং কালীঘাটের বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অসহায়ের মতো প্রথমে সাংসদ দলের ভাঙন দেখলেন, তারপর ঋতব্রতর নেতৃত্বে বিধায়ক দলের ভাঙন দেখলেন, তারপর ববি হাকিমের নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের ভাঙন দেখলেন। সেই ভাঙনটা কি বন্ধ হয়ে উল্টো দিকের আবার ফেরার প্রক্রিয়া কিছু চালু হলো? বিশেষ করে বেলেঘাটার বিধায়ক এবং উত্তর কলকাতার যিনি তৃণমূলের সভাপতি হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে কুণাল ঘোষের যে কর্মী সভা ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অডিও শোনানো হয় এবং তাতে তিনি আবেদন করেন 21শে জুলাইয়ের আগে আপনারা যারা চলে গেছেন অন্য শিবিরে, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারেন ফিরে আসতে পারেন। এই রকম একটা আবেদন তিনি রাখেন আমরা দেখি। এবং সেই আবেদনের পাশাপাশি যারা নিজেদের ঝুট ঝামেলা, পুলিশের গ্রেপ্তারি, সম্পত্তি রক্ষা ইত্যাদি থেকে বাঁচতে দিল্লিতে একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা সরাসরি নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মধ্যেও একটা চার্নিং হচ্ছে। আমার কাছে খবর অন্তত 3 জন সাংসদ এই নিয়ে ভাবতে শুরু করেছেন যে তারা ওই 20 জনের যে ব্লক যেখানে নাম লিখিয়ে বসে আছেন, এনসিপিআই বলে যে নতুন দলে তারা গেছেন, খায় না মাথায় দেয়, কেউ জানে না সেই পার্টির, হাওড়ার কোন হাটগাছায় যার অফিস, এবং ওম বিড়লা সম্ভবত তাদের আলাদা ব্লক বা আলাদা দলের স্বীকৃতি দিয়ে দেবেন, আইনি লড়াই তো পরে হবে। তাদের মধ্যেও 3 জন সাংসদ ছটফটাচ্ছেন। আমার কাছে সুনির্দিষ্ট খবর অন্তত 15 জন বিধায়ক ঋতব্রতর ক্যাম্পে যে 65 জন নাম লিখিয়েছেন, ঋতব্রত তার পাঞ্জাবির কলার তুলে বলছিল 68 জন হয়ে গেছেন। সেই ক্ষেত্রে অন্তত 15 জন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের সাথে যোগাযোগ রক্ষা করছেন, এবং তার সরাসরি প্রভাব আমরা দেখেছি বিধানসভার মধ্যে কি ঘটনা ঘটছে। কলকাতা কর্পোরেশনের যে কাউন্সিলররা প্রথমে নভোটেল হোটেলে গেলেন এবং সেখানে চিকেন তন্দুর নাকি কাবাব কি সব খেলেন ববি হাকিমের একেবারে উপস্থিতিতে, অরূপ বিশ্বাসের উপস্থিতিতে, সেই কাউন্সিলরদের সংখ্যা 70 জন যে বলা হচ্ছিল, আমার কাছে যা খবর তাতে জাভেদ খান তার এলাকায় একটা রিসোর্টে বা হোটেলে যে কাউন্সিলরদের মিটিংয়ের আয়োজন করেছিলেন, সেখানে 70 থেকে সংখ্যাটি কমে এক্স্যাক্ট 54 জন না এক্স্যাক্ট 54 জন, কেউ বলছেন 55 জনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা নানা কারণে পাবলিক হেনস্থা, ডিম ছোড়া, আইনগত ঝামেলা, অতিরিক্ত সম্পত্তি, চুরির টাকা ইত্যাদি রক্ষা করতে বিজেপি শিবিরে নাম না লেখালেও সরাসরি একটা শাসক পছন্দের বিরোধী দলের তকমা পাচ্ছিলেন, এবং বিজেপি কিন্তু সমর্থনের সরাসরি সিদ্ধান্তই নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়, তারা তো তাদের মধ্যে কিন্তু একটা উল্টো দিকের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া শুরুর কারণ হচ্ছে, সেটা ব্যাখ্যা করব, সেই সঙ্গে বলবো কি অদ্ভুত ব্যাপার। দেখুন, এখনো পর্যন্ত
যদি আপনি ঋতব্রতর ক্যাম্পে থাকেন বা বিদ্রোহী ক্যাম্পে থাকেন, তাহলে আপনার জীবন কিন্তু অনেক সহজ স্বচ্ছন্দ হবে, এই রকম একটা বার্তা যেন দেওয়ার চেষ্টা চলেছে। এবং আমরা এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সত্যি সত্যি তারাতলার যে ঘটনা ঘটেছে তাতে কালীচরণকে তো অ্যারেস্ট করা হলো, ববি হাকিমের ওএসডি। ববি হাকিমকে কি অ্যারেস্ট করা হবে না? শেষ পর্যন্ত নানা রকম প্রশ্ন তোলা হবে, বা শুভেন্দু অধিকারী ওনাকে প্রাক্তন স্পিকার স্যার বলে আমন্ত্রণ জানাচ্ছেন, নবান্নে টি পার্টিতে যাচ্ছেন, আলটিমেটলি শুভেন্দু অধিকারীর হাতেই ববির ভাগ্য থাকবে, বাঁচিয়ে দেবেন। দেখুন, আমি গত 38 বছর ধরে সাংবাদিকতা করছি এবং তার মধ্যে বহু বছর জ্যোতিবাবুর আমলে, তারপরে বুদ্ধদেব বাবুর আমলে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অ্যাসেম্বলি কভার করেছি, কিন্তু এই রকম ভাষায় কোনো মুখ্যমন্ত্রীকে কথা বলতে শুনিনি, যেরকম অ্যাগ্রেসিভভাবে, যেরকম দৃঢ়তার সাথে তিনি বলছেন শুভেন্দু অধিকারী। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম লিসনিং। আমি যদি অ্যাসেম্বলির বাইরে থেকে, এখন তো সব কিছুই জানা যায়, আমার নিজস্ব অ্যাসেম্বলিতে উপস্থিত হয়ে জানার থেকেও বাইরে থেকে আমরা যা শুনতে পাচ্ছি পরিষ্কার, সেখানে তিনি একটি কথা বললেন যে অনেকে প্রশ্ন করছেন ববি হাকিম কেন অ্যারেস্ট হবেন না। এই প্রশ্নটা কুণাল ঘোষ তুলেছেন, এই প্রশ্নটা অনেকেই তুলছেন, বিরোধী দল, সাধারণ মানুষের মধ্যে থেকে উঠছে। আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলেও বলেছিলাম, সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তাকে আমরা গ্রেপ্তার করবই। আমরা কালীকে তুলেছি, তাহলে দোয়াত কলম কেউই পাবেন। এবং উনি উল্লেখ করেছেন যে কলম যদি ববি হাকিম হন তাহলে দোয়াত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় সত্যি সত্যি যদি এই ব্যাপারে দোষের ভাগীদারি তারা হন, প্রাথমিকভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় সই পাওয়া যাননি, তাহলে ওনারা যেটা বলছেন, অর্থাৎ বিজেপি যেটা বলছেন, এখন শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই আইনের শাসন অনুযায়ী অন্তত জিজ্ঞাসাবাদের জন্য আমি জানি না প্রয়োজন হবে কিনা প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদ করার মধ্যে। তার মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, সেইটা হচ্ছে প্রাক্তন মেয়র ববি হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর শামস ইকবাল, 134 নম্বর ওয়ার্ডের, তিনি গতকাল মানে ঠিক 24 ঘন্টা আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। রবিবার রাত্রিবেলা তাকে ডাকা হয়। তিনি নাকি 2023 সালের জুন মাসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোহাম্মদ সাদাম বলে একজনকে 70 লক্ষ টাকা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। 28 জুন, মাত্র একদিন আগে, মেটিয়া বুরুজের আবার একটি কেস রেজিস্টার হয়, গার্ডেন রিচের মোহাম্মদ সাদাব, তাদেরকে নিয়ে নাকি অভিযোগ করা হয় আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজির, এবং তার জন্য শামস ইকবালকে 134 নম্বর ওয়ার্ডের একবারে ফিল্ম স্টারের মতো, তাকে তামান্না ভাটিয়ার সাথে দেখা যায়, তিনি ইয়াটে ভ্রমণ করেন, বিদেশে ভ্রমণ করেন, দামি দামি গাড়ি আছে, ফেরারি গাড়ি, 5 কোটি টাকার দামের ফেরারি গাড়ি নিয়ে তিনি কর্পোরেশন অফিসের সবাইকে চমকে দিয়েছিলেন। তিনি একেবারে ববিদা বলতে পাগল। শামস ইকবালকে পুলিশ গ্রেপ্তার করে, এরপরে হইচই পড়ে যায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, এত বড় একটা অভিযোগ যে ছুটকো ছাটকা 5,000 10,000 ত্রিপল, কোথায় পুরসভার ময়লা ফেলার বালতি, কোথায় একটা কিছু রয়েছে, সেখান থেকে তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, জামিন পাচ্ছে না। কিন্তু এই শামস ইকবাল, যার বিরুদ্ধে 70 কোটি টাকার তোলাবাজির অভিযোগ, এবং তিনি তার 2 সাকরেদ মিলে নাকি আর্মস দেখিয়েছে, এবং এটা শুধুমাত্র ওই একজন মোহাম্মদ সাদামের অভিযোগ নয়, ভারতীয় মজদুর সেল যেটা বিজেপির, তারাও এটা বলেছিল যে তার বিরুদ্ধেও গ্রেপ্তার করতে হবে, কারণ যেখানে ঘটনাটি ঘটেছে তার সাথে এর একটা শামস ইকবালের একটা লিঙ্কেজ পাওয়া যাচ্ছে। তারাও অভিযোগ করেছিল থানায় যে শামস ইকবালকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। অথচ কি অদ্ভুত ব্যাপার দেখুন, বিকেলবেলার মধ্যে কিন্তু শামস ইকবাল ছাড়া পেয়ে গেলেন এবং শামস ইকবাল বেরিয়ে এলেন। তার বিরুদ্ধে অভিযোগ যিনি করেছিলেন, শোনা যাচ্ছে তিনি নাকি তুলে নিয়েছিলেন, এবং সংবাদে জানা যাচ্ছে যে শামস ইকবালের আইনজীবী এবং সরকারি আইনজীবী তারা মোটামুটি একমত হয়ে যান যে এর জামিনের কোনো বিরোধিতা করা যায় না। অর্থাৎ রাতে অ্যারেস্ট হলেন, সকালবেলা গ্রেপ্তারটা জানা গেল, আর সন্ধেবেলা তিনি চলে এলেন, যার নাকি
কোটি কোটি টাকা দামের বিদেশি গাড়ি যার গ্যারেজে আছে, তিনি প্রায়শই বিদেশে যান। ফিল্ম স্টারদের সাথে তার ছবি, আমি তো দেখলাম প্রসেনজিতের সাথে ছবি আছে, অন্যান্যদের সাথে চিত্র থাকতেই পারে, চিত্র তারকাদের সাথে ছবি, এবং সুদর্শন দেখতে একেবারে সিনেমা আর্টিস্টের মতো। তা অনেক হিন্দি সিনেমার চিত্র তারকার সাথে আছে, মিমির সাথে আছে। সুতরাং এগুলো থাকতেই পারে, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। একজন জনপ্রতিনিধি তিনি ছিলেন, কিন্তু এই রকম একজন ব্যক্তি যার বিরুদ্ধে এত বড় অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে, এবং এটা দিনের আলোর মতো সকলেই জানেন তিনি ববি ঘনিষ্ঠ, তিনি ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, তিনি কিন্তু ছাড়া পেয়ে চলে এলেন। অর্থাৎ একটা বার্তা কিন্তু কোথাও থেকে যাচ্ছে বলে আমার মনে হয়, যে যদি সরকার পক্ষের পছন্দের বিরোধী হও, তাহলে তোমার ক্ষেত্রে আইনের গণ্ডিটাও কিছুটা শিথিল করা হতে পারে। দেখুন, আপনাদের ওই প্রিয়াঙ্কা টেবরিওয়াল বিক্ষোভ দেখিয়েছিলেন, থানায় গেছিলেন সন্দীপন সাহার বিরুদ্ধে। প্রিয়াঙ্কা টেবরিওয়াল একেবারে চুপ করে গেছেন, সন্দীপন সাহা একেবারে এরাম করে কলার তুলে ঘুরছে। অর্থাৎ একটা কোথাও বার্তা খুব স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। উল্টো দিক থেকে ধর্মতলায় যেখানে 21শে জুলাই পালিত হতো বাম আমলে, তৃণমূল আমলে, সেখানে শুধু মাপজোক করতে গেছিলেন ফিতে নিয়ে তিনজন, দোলা সেন, বৈশ্বনাথ, কুণাল ঘোষ, একজন কাউন্সিলর, একজন এমএলএ আর একজন এমপি থানায় ডায়েরি হয়ে গেছে, কারণ ঋতব্রতরাও দাবি করেছেন যে তাদেরও করতে দিতে হবে। কিন্তু এইখানেই প্যাঁচের কথা, কিন্তু এত বুঝিয়ে বাজিয়ে এত যে জোগাড়যন্ত্র করা হলো, সেই বিধায়করা, সেই কাউন্সিলররা সবাই কি ঋতর পাঞ্জাবির পকেটে থাকছে? এই কারণে প্রশ্নটা উঠছে। দেখুন, গতকাল বিধানসভায় দুটি ঘটনা ঘটে। এক, গৌরীশঙ্কর ঘোষ মন্ত্রী, তিনি মুসলিম ওবিসি সংরক্ষণের যে নতুন করে যে বিল আনা হলো, মুসলিমদের যেভাবে সংরক্ষণ দেওয়া হয়েছিল, যেটা অনেক ডিসপিউট ছিল, আদালতে মামলা হয়, সেটার ব্যাপারে ভোট চান নওশাদ সিদ্দিকী যখন ভোট চান, তখন ঋতব্রতরা ওয়াকআউট করে বেরিয়ে যান, এবং ওয়াকআউট যখন করে বেরিয়ে যান, তখন কাজল শেখ, তফিকুর রহমান, বাইরন বিশ্বাস, মোশাররফ হোসেন, পান্নালাল হালদার, এরা কিন্তু ভেতরে বসেছিলেন। পরে যদিও বাইরন বলে, ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাইরন কি বলে আর কি বলে না, তার এত ব্যবসায়িক সম্পত্তি, এটা নিয়ে আমি কি গুরুত্ব দিতে চাই না। কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট, তাদের মমতাপন্থীর 12 জন কিন্তু ভোট দেয় ওই বিলের বিরুদ্ধে, আর তার সাথে সিপিএম এর একজন, কংগ্রেসের 2 জন, আর আরো একটি ভোট নওশাদের একজন, আরো একটি ভোট কিন্তু পরে সরকারের বিরুদ্ধে। অর্থাৎ খুব স্পষ্ট হয়ে যায় যে ঋতব্রত পাঞ্জাবির পকেট থেকে ফুরুত ফুরুত করে কিন্তু বিধায়করা পালানোর চেষ্টা করছেন। এটা আরো স্পষ্ট হয় গুন্ডা দমন সম্পত্তি যে বিল, যেটা বিশাল লামা মন্ত্রী যিনি এনেছেন বিধানসভায়, সেই বিলের ক্ষেত্রে এটা আরো স্পষ্ট হয়। কারণ সেই বিল যারা কালীঘাটপন্থী বলুন, মমতাপন্থী বলুন, বা কুণাল ঘোষদের সঙ্গে বা শোভনদেব চট্টোপাধ্যায়, তারা সিলেক্ট কমিটিতে যেতে বলে। তো ঋতব্রতরা সকলে ছিলেন, সেখানে দেখা গেল 65 জন। তো এবার 20 জন দেখা গেল ভোটদানে বিরত রইলেন, 61 জন আলটিমেটলি হলো ভোটের। 9 জন বিধায়ক, যেটা বলা হচ্ছে যে 9 জন বিধায়ক ভোটদানে বিরত রইলেন, ওই কুণাল ঘোষদের সঙ্গে থাকা 11 জনের সাথে নয়, 12 জন ছিল, একজন তখন ছিলেন না, 9 জন। তাহলে ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফে কিন্তু সংখ্যাটা কমলো নয় বাড়লো। ঠিক এইভাবে সংখ্যা কিন্তু কুণাল ঘোষদের একটু টলমলো জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ একদিকে বোঝানো হচ্ছে যে আপনি যদি কুণাল ঘোষের পকেটে থাকেন, আপনি যদি কাকলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি দের সঙ্গে থাকেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে, তাহলে আপনার 7 খুন মাফ হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও অনেকে ভরসা করছেন না। কেন ভরসা করছেন না? এটার যা কারণ আমি শুনতে পাচ্ছি, এরা যে কারণে গেছেন, প্রথম, অতিরিক্ত যে অর্থ করেছেন অসৎ উপায়ে, সৎ উপায়ে বা অসৎ উপায়ে, সেইটা যে পুরোটা বাঁচাতে পারবেন এমন কোনো নিশ্চয়তা পাচ্ছেন না, নাম্বার 1। নাম্বার 2, তাদের বিরুদ্ধে কোনো রকম কেস মামলা করা হবে না ভবিষ্যতে, এবং তারা আজকে ছাড় পেয়ে গেলেও ভবিষ্যতে ছাড় পাবেন এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। 2, 3, এই জনপ্রতিনিধিরা যাদের বয়স এখনো ভবিষ্যৎ আছে কম, অর্থাৎ যারা 55-60-এর কোঠায়, মানে আরো 10-15 বছর ব্যাটিং করতে পারেন, তারা দেখছেন
যে বিজেপি আদৌ আমাদের টিকিট হয়তো দেবে না, এইভাবেই ঝুলিয়ে রাখবে, তাহলে আমার পলিটিক্যাল ফিউচারটা কি কি দাঁড়াবে। 4, তারা এখনো পর্যন্ত কলকাতা কর্পোরেশনের যারা কাউন্সিলর, এক্স কাউন্সিলর, তারা যাচ্ছেন ঠিকই বাড়িতে, কিন্তু বিধায়করা এলাকায় ফিরতে পারছেন না। পুলিশ প্রোটেকশন দিলেও হচ্ছে না, সেন্ট্রাল ফোর্সকে প্রোটেকশন দিতে হচ্ছে। এমপিরা তো দিল্লিতেই বসে আছেন বা কলকাতায় তাদের বাড়িতে বসে বা কোথাও বসে বাইট দিচ্ছেন, তারাও ফিরতে পারছেন না, তাদের মধ্যে তো ছটফটানি ভাব। 5 নম্বর হচ্ছে তারা চতুর্দিক থেকে এমন প্রেসারে পড়েছেন, বিজেপির কর্মীরা তাদের ভালো চোখে নিচ্ছে না, তৃণমূলের কর্মীরাও তাদের ভালো চোখে নিচ্ছে না। সকলেই তো প্রচুর টাকা সম্পত্তি করেননি, সকলের নামেই তো প্রচুর কেস মামলা নেই। তাদের বিবেক বোধহয় কোথাও একটা মনে করছে যে আমি কি এই কাজটা ঠিক করছি, আমার তো ভবিষ্যৎটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। ধরুন রচনা বন্দ্যোপাধ্যায় বা সায়নী ঘোষ বা কাকলি ঘোষ দস্তিদার বা জুন মালিয়া, এরা আর ভবিষ্যতে হয়তো কখনো এমপি হতে পারবেন না, তারা ধরেই নিয়েছেন ধরুন। সুতরাং তাদের যারা সিনেমা টিভি বা অন্যান্য বয়স হয়ে গেছে তারা ছাড়ুন, কিন্তু অনেকে তো ভবিষ্যৎ আছে, তারা ভাবতে শুরু করেছেন তাহলে কি আমি কাজটা ঠিক করছি। এবং এখনো পর্যন্ত বহু বিধায়ক যাদেরকে বলা হচ্ছে ঋতব্রত ক্যাম্পে সই করেছে, রতিন ঘোষের কাছে জমা পড়েছে, তারা অ্যাসেম্বলিতেই আসছেন না। এটা কিন্তু ক্রমাগত চিন্তা বাড়িয়েছে। এবং আমি যতদূর বুঝতে পারছি যে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোথাও একটা বিজেপির, কোথাও একটা বর্তমান মুখ্যমন্ত্রীর প্রভাব থাকলেও এবং আশ্বাসবাণী থাকলেও বা যোগাযোগ থাকলেও বিধায়কদের ক্ষেত্রে তাকে হেসে মুখে কথা বলতে দেখা গেছে ঋতব্রতের সাথে একাধিক জায়গায়। তারপরে কি হয়েছে না হয়েছে কোনো প্রমাণ সে অর্থে নেই, সবটাই সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে। কিন্তু এই বিধায়করা, তাদের মধ্যে প্রচন্ড একটা ছটফটানো ভাব শুরু হয়েছে। অথচ দেখুন, আজকে যদি 80 জন এমএলএ একযোগে চেঁচাতো, তাহলে একের পর এক যে সমস্ত বিল আসছে বা যেভাবে হকার উচ্ছেদের জন্য শিয়ালদা ফ্লাইওভার বলুন, গড়িয়াহাট ফ্লাইওভার বলুন, বিজন সেতু বলুন, আর বিভিন্ন রেল স্টেশনে এবং রাস্তার মোড়ে যা হচ্ছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন ঠিকই, কিন্তু সেই অর্থে কোনো প্রতিবাদ বিধানসভার মধ্যে কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমরা বরাবর দেখেছি, কংগ্রেস আমলে আমি বিধানসভা দিনের পর দিন কভার করেছি, কংগ্রেস যখন বিরোধী ছিল জ্যোতিবাবুর আমলে কভার করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কভার করেছি, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কভার করেছি। বিধানসভা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং আপনাদের মনে আছে এই বিধানসভায় সিঙ্গুরে তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসে ভাঙচুর চালিয়েছিলেন, সে দৃশ্যও আমার চোখের সামনে ঘটেছিল। কিন্তু বিধানসভাটা কিরকম ম্যারম্যারে হয়ে গেছে, এ যেন সেই 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত যখন বাম এবং কংগ্রেস জোট হচ্ছে, টেলিগ্রাফে জেপি যাদব ওই সময় একটা খবর করেন এবং সেটা অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আনছেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেস জোটটাকে মানতে একেবারেই পারেননি এবং তিনি একটা কোনো ডাইরেকশন দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি কিছু বলেন তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। শুধু সফট অপোজিশন শুধু নয়, একেবারে লাভলি অপোজিশন, মানে নিজস্ব বিরোধিতা, মানে এই বিরোধিতার কোনো অর্থই হয় না। প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে তারা চুপ করে থাকবেন, এই রকম একটা বিরোধী তারা হতে বলেছিলেন তৃণমূলের সাংসদদের এবং সেই ভূমিকাই তারা পালন করেছিলেন। ঠিক এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একই রকম ভূমিকা বিধানসভায় পালনের জন্য ঋতব্রত শিবির একেবারে উন্মুখ হয়ে আছেন। ঋতব্রত সেদিন কয়েকটি কথা বলে ফেলেছিলেন, মার্ক্সবাদী কথা, রাস্তার নামের কথা, এবং সেটা শুভেন্দু অধিকারী প্রচন্ড রিয়াক্ট করেন। তারপর থেকে ঋতব্রত মোটামুটি একেবারে ঢোড়া সাপের মতো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও যে ঘটনাটা ঘটতে চলেছে, ঋতব্রতর ক্যাম্পে যারা গেছেন তারা বুঝতে পারছেন যে কলকাতা কর্পোরেশনের ইলেকশনে সামনে যেটা হবে নভেম্বর ডিসেম্বর মাসে, তারা 2-3% ভোটও পাবেন না, তাদের মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। বিজেপি যদি টিকিট না দেন জেতার কোনো সম্ভাবনা নেই, তৃণমূলের থেকে বহু ভোট কম পাবেন। এবং দেখুন, যে একবার রাজনীতি করেছে না, সে কখনো রিজেকশন হতে চায় না। সেই কারণেই এই নভোটেল হোটেলে যে 70 জন কাউন্সিলর, সেইটা কমে জাভেদ খানের
ওই হোটেল বা রিসোর্টে কমে দাঁড়ালো 54-55, এবং যত দিন যাচ্ছে এটা কিন্তু কমতে শুরু করেছে। একাধিক এমআইসি তারা বলছেন যে আমরা ভুল করছি, মনে হয় দিদির সাথে ব্যাপারটা মিটিয়ে নিলেই হয়, তাদের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে, বিধায়কদের মধ্যেও শুরু হচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু আজকের বিজেপি সরকার তাদের যা 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 করার, এরপর ইউনিফর্ম সিভিল কোড আছে, অর্থাৎ মুসলিমরাও একটি বিবাহ করতে পারবেন, সেই বিলও আনা হবে। গুন্ডা দমনের ক্ষেত্রে বিল নিয়ে এমন কথা বলা হয়েছে 1 বছর আটকে রাখা যাবে যদি মনে করেন জেলা শাসক, সেটা নিয়ে আমরা বিস্তারিত বিলটি দেখার পরে আলোচনা করব। কিন্তু একটা কথা খুব স্পষ্ট, তারা যে পছন্দের বিরোধী করে ফেলেছিলেন, শুভেন্দু অধিকারী স্পষ্টতই সাংসদ দল ভাঙার সাথে যুক্ত ছিলেন, বিধায়ক দল ভাঙার ক্ষেত্রে তাকে দেখা যায়নি সেভাবে, ঋতব্রতর সাথে কয়েকবার আলোচনা ছাড়া। কিন্তু এটা খুব স্পষ্ট, স্পিকার যেভাবে মান্যতা দিয়েছিলেন ঋতব্রত ক্যাম্পকে, তাতে অত্যন্ত স্পষ্ট বিজেপি চেয়েছিল এইরকম একটা বিরোধী থাকুক। কিন্তু সেই বিরোধী ক্যাম্পেও কোনো কারণে নয়, আমি 5-6টি সুনির্দিষ্ট কারণ বললাম, ভাঙন দেখা দিয়েছে। আমরা তাকিয়ে থাকবো এই ভাঙন আগামী দিন কোন দিকে যায়, বা আদৌ ঋতব্রত ক্যাম্প এটা আটকাতে পারে কিনা। যদি ভাঙন ক্রমাগত আবার কালীঘাটমুখী হয়, তাহলে বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও তার শক্তি বা গড় বা জনপ্রতিনিধিদের কাছে তার যে চুম্বক শক্তি ধরে রাখতে পারছেন, অথবা বিজেপির সাথে অন্য কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং এর খেলা চলছে কিনা, সেটাও আগামী দিনে খুব স্পষ্ট হবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।